আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা একটি নতুন নাটক নিয়ে এসেছি। নাটকের নাম হোয়েন দ্য স্টার্স গসিপ। নাটকে দেখানো হয়েছে ডক্টর রিয়ন, যে আসলে একজন গাইনোকোলজিস্ট। সে তার প্রফেশনাল অ্যাফেয়ার ঠিকমতো করতে গিয়ে ঝামেলায় পড়ে দেশের সবচাইতে বড়লোক ব্যবসায়ী এমজে গ্রুপের মালিকের ছেলে মেয়ের সাথে, আর তার মেয়ে ভালোবেসে ফেলে ডক্টর রিয়নকে। এরপরে ডক্টর রিয়নের এই সম্পর্ক মেনে নিতে চায় না এমজে গ্রুপের প্রধান। তারপর আমরা দেখি রিয়নকে অনেক টাকা খরচ করে পাঠিয়ে দেওয়া হয় অ্যাস্ট্রোনট হিসেবে, অর্থাৎ ভিজিটর হিসেবে স্পেস স্টেশনে। আর সেখানে গিয়ে প্রথমে সে অনেক ঝামেলায় পড়ে, কিন্তু পরবর্তীতে দেখানো হয় যে তাকে আসলে একটি গোপন মিশনে পাঠানো হয়েছে। আর সেই মিশন আর কিছুই নয়, কিভাবে আসলে স্পেসে নতুনভাবে মানুষের ব্রিডিং করা যায়। আর সেই ডিম্বাণুটি সেই নিয়ে যায় ফ্রোজেন হিসেবে। আর তারপর থেকে নানা ঝামেলায় জড়াতে থাকে। ডক্টর হিসেবেও সে সেখানে বিভিন্ন দায়িত্ব পালন করে। আর এভাবেই এই নাটকের কাহিনী আগাতে থাকে। যারা আমার মতো লিমিনহোকে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে থাকুন। 16 পর্বের এই নাটক চলবে আমাদের কিটি কে ড্রামা এক্সপ্লেইনার চ্যানেলটিকে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি। এপিসোড 15-এর শুরুতেই গয়ন দৌড়াতে দৌড়াতে চলে আসে কাংসুর কাছে, আর তাকে সবকিছু খুলে বলে মরুলা আর রয়ুংকে ধরে নিয়ে গেছে সেটিও জানায়। এই কথা শোনার পর ক্যাংসু আর এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে থাকে, আর তার পিছে পিছে দৌড়াতে থাকে গয়ং। সে রান্নাঘরে ঢুকে সবাইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। তারপর সে তার ট্যাপটি নিয়ে একেবারে ছুরি দিয়ে ভেঙে ফেলে সেটাকে ওভেনের মধ্যে ঢুকে ওভেন চালু করে দেয়, আর বলে যে এখনই স্যাটেলাইটের সংযোগ বিচ্ছিন্ন করে দাও, আর সেই ইনকিউবেটর আর ফ্রিজারেরও। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট জানায় সব কিছু অফ করা হয়ে গেছে। তারপরে কাংসু তাকে ভালোভাবে বোঝায় যে তুমি তোমাদের কোম্পানির দিকে খেয়াল করো, এখন যদি তুমি রনকে বাঁচাতে চাও তাহলে রয়ংকেও বাঁচাতে পারবে না, তোমাদের কোম্পানি কেউ না, তোমার বাবাকে এবং তোমাকে এসব থেকে দূরে থাকতে হবে। ঠিক সেই সময়ে তার কাছে ফোন চলে আসে চিফ ক্যাংয়ের। চিফ ক্যাং বলে, তুমি কোথায়? এক্ষুনি তুমি চলে আসো অফিসে। ওদিকে IOU সেন্টারে সবাই মিলে জমা হয়েছে সেই মরুলাটি ধ্বংস করার জন্য। চিফকে সে রিকোয়েস্ট করে রয়নকে বাঁচানোর জন্য, যাতে এটা বলা হয় যে আমি মরুলাটি ধ্বংস করেছি স্পেসেই, মরুলাটি পৃথিবীতে আসেনি। তাহলে দেখা যাচ্ছে রিয়নের কোনো বিপদ হবে না এবং স্পেস স্টেশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। তখন চিফ তার দিকে তাকায়, কোনো জবাব দেয় না। সে আরও বলে, আমি যেহেতু কমান্ডার ছিলাম সে তো আমারই লায়াবিলিটি, আর আমি সেই লায়াবিলিটি মাথা পেতে নিলাম। সেই সময় দুনা সেটি হাতে তুলে নেয় এবং সবাই দেখে তখনও সেটা জীবিত। আর ওদিকে রিয়ন তো তার রুম থেকে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ ওটিকে মেরে ফেলো না, ওটি একটি জীবন। কিন্তু কেউ তার কথায় কোনো কর্ণপাত করে না। মরুলাটির মধ্যে তখন দুনা এসে এক ফোঁটা অ্যাসিড দিয়ে দেয়, আর সাথে সাথে সেটি লাল বর্ণ ধারণ করে, অর্থাৎ সেটি মারা যায়। ইভ অনেক রিকোয়েস্ট করেছিল চিফকে যে এটিকে একটি অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো যায় কিনা, কিন্তু চিফ রাজি হয়েছিল না। সেটি ইভ ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ফেলে যে অবশেষে জীবনটির মৃত্যুই হয়ে গেল। এরপর দুনা এসে সেটিকে বের করে নিয়ে একেবারে নষ্ট করতে চাইতে থাকলে তার হাত আটকিয়ে দেয় কমান্ডার ইভ। কমান্ডার সেটিকে আবারও ফ্রিজে রেখে তারপর সেই ফ্রিজটি হাতে করে চলে যায় রিয়নের রুমে। প্রথমত রিয়ন ভেবেছিল যে সেটি জীবিত আছে, তাই তো তাকে দেখে অনেক খুশি হয়, মনে করে মরুলাটি সে বাঁচিয়ে নিয়ে এসেছে। কিন্তু তখন তাকে ইভ জানায় সে এটিকে নিজ হাতে খুন করে ফেলেছে, এটি আর জীবিত নেই। শুনে আহত হয়ে যায় রিয়ন, কোনো কথাই আর বলতে পারে না। তখন ইভ তাকে বলে সে যেন বলে এই মরুলাটি সে এই পৃথিবীতেই করেছিল, অর্থাৎ এমন কোনো মরুলা যেটা সে আকাশে করেছিল সেটা আমি ধ্বংস করেছি যখন সে আমাকে মেসেজটি দেখিয়েছিল। এটি যে পৃথিবীতে আনা হয়েছে এটা যেন জানানো না হয়। মরুলাটি হাত দিয়ে তাকে ধরতেও দেয় না রিয়ন, একেবারে তাকে বকাঝকা করতে থাকে আর বলে যখন তুমি এটিকে মেরে ফেলেছ জেনে নাও আমাকেই তুমি মেরে ফেলেছ। ওদিকে কাংসু IOU সেন্টারে চলে আসে, চিফের মুখোমুখি হয় সে। আর রিয়নকে তখন বোঝাচ্ছিল ইভ যে রিয়নের ক্যারিয়ারের জন্য এটি খুব জরুরি এই মিথ্যা কথাটি বলা। রিয়ন আর সহ্য করতে পারে না, বলে এরকম খুনিদের হাতে আমি চাই না আমার ক্যারিয়ার থাকুক, চলে যাক, আমি সব লায়াবিলিটি নিয়ে নেব। তুমি শুনেছ, তোমরা বাঁচার জন্যই তো সেটাকে মেরে ফেলেছ, ঠিক না? নিজেরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারো, তোমরা অন্য কারো স্বার্থ দেখোনি। এই বাচ্চাটার মা কত অপেক্ষা করছিল সেটার কথা একবারও ভাবোনি। এরপরে মন খারাপ করে ইভ সেই রুম থেকে বের হয়ে যাওয়ার সময় তিনজন দাঁড়িয়েছিল। ইভ তাদেরকে আশ্বস্ত করে সেখান থেকে চলে যায়। এরপর তিনজন বলা বলি করতে থাকে তাদেরই দোষ, ওই লটারির টিকিটের লোভ না করলে আজ ঘটনা এত দূর আসতো না। চিফের কাছে আসতেই চিফ জানায় আর কি কি গোপন এমজে কোম্পানি করছে আমাকে জানাও, কি কি গোপন গবেষণা চলছে সেখানে, আর কত অন্যায় করেছো তোমরা দুজন মিলে, তোমরা একে অপরের সহযোগী ঠিক না? কিন্তু ক্যাংসু বলে আমি তার সহযোগী নই, সেও আমার নয়, আর এমজে গ্রুপের এখানে কোনোই হাত নেই, সে একা একাই সেটি করেছে। শুনেইছ তো তার জবানবন্দি, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে?
এরপর রিয়নকে ছেড়ে দেওয়া হয়েছে দেখানো হয়, সে তখন আইওইউ সেন্টারের গেটে, আর সেখানে ক্যাংসু আসে তাকে পরামর্শ দিতে থাকে যেভাবেই হোক নিজেকে বাঁচাও। তখন সে বলে নিজের চরকায় তেল দাও, আমি এমজি গ্রুপে যাচ্ছি ডক্টর নায়ের সঙ্গে দেখা করতে। বলে এখনও তুমি সেখানে কোন মুখে যাবে? তুমি কি মনে করেছো তারা তোমাকে ওয়েলকাম জানাবে? ভুলে যাও, নিজের পিঠ বাঁচাও। এরপর দেখানো হয় রিয়ন চলে গেছে চেয়ারম্যানের সামনে। চেয়ারম্যান অনেক রাগারাগি করতে থাকে, বলে কোথায় গেল আমার নাতি? তুমি না বলেছিলে তুমি আমাকে নাতির মুখ দেখাবে? ডক্টর না তখন মন খারাপ করে এগিয়ে আসে আর তাকে মারতে থাকে চেয়ারম্যান। আর তখন গোয়েন তাকে বাঁচানোর চেষ্টা করে, বাবাকে রিকোয়েস্ট করতে থাকে না মারতে ডক্টর রিয়নকে। আর মরুলাটি দেখে ডক্টর না সেখানে খুব কষ্ট পায়। এরপর রোয়েন যখন চলে যেতে থাকে তখন গোয়েন তার সাথে যেতে থাকলে রোয়েন বলে আমার সঙ্গে এসো না প্লিজ, আমাকে হেল্প করার দরকার নেই, আমি তোমার হেল্প নেওয়ার যোগ্য না। কিন্তু গোয়েন বলে তুমি কোনো রকম ফাইনের চিন্তা করো না। রিয়ন তখন গোয়েনকে তার বাবা আর ভাবির কাছে যেতে বলে এবং নিজেই ড্রাইভ করে। এরপর দেখানো হয় ইফ তার স্পেস ড্রেসটি ঠিক করছে এবং সেখানে তার নাম আর লগোটির দিকে বারবার হাত দিয়ে নাড়ছে আর তার ছবিও দেখছে। কত গর্বিত ছিল সে। আর আইওইউ সেন্টারের কথা মনে করে, সেখানে চিফ ব্রিফ করেছে সে যে মাইসের দায়িত্ব ছিল সেই দায়িত্ব নিবে ডক্টর মা, আর তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। এরপরে তাকে সাসপেন্ড করা হবে এবং সেই শুধুমাত্র স্পেসে যাবে হয়তোবা স্পেসশিপটি ঠিক করার জন্য। তখন সেখানে সে মাথা নিচু করে কোনোই জবাব দেয় না, রাজি হয়। ইভ যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাকে উপর থেকে খেয়াল করে চিফ, আর তখন তার পাশে এসে দাঁড়ায় দঙা। দঙা এসে বলে তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি ম্যানেজ করেছো, ইভ লাস্ট বারের মতো যেতে পারবে মহাকাশে। এটা একটা গুড বাই জার্নি হবে, সে স্টার আর মহাকাশকে গুড বাই দিয়ে আসতে পারবে। এরপর আমাদের দেখানো হয় অনেক চিঠি ধুলো ময়লা পড়ে আছে ইভের বাসার সামনে, আর তারপর রিয়নের বাসাতেও দেখা হয়, সেখানে সেই কচ্ছপটি আর তার ছবি। এরপর আমাদের দেখানো হয় 2 মাস পরে মহাকাশে স্পেস স্টেশনটি মেরামত করার কাজ করতেছে ইভ আর দঙা, আর সেখানে তাদেরকে ডিরেকশন দিচ্ছে শান্তি আর নিচে আইইউ সেন্টার থেকে সবাই। সেখানে ইভ একে একে সেই সকল হোলগুলোকে ফিল আপ করতে সম্পন্ন এবং লাস্টলি সে একটি ঝাঁপনির মতো জিনিস সেখানে লাগিয়ে দেয় যেটি সেই ফুটোকে বন্ধ করে। স্পেস স্টেশনের ভেতরে ডক্টর লি আর মিনা মেরামতের কাজগুলো করতেছিল। দুইটি টিম মিলে সকল হোলগুলোকে বন্ধ করে দেয় এবং সেটি মেরামত করে ঠিক আগের থেকেও আরো সুন্দর স্পেস স্টেশন করে। পৃথিবী থেকে সবাই তাদের কাজের প্রশংসা করতে থাকে আর চিফ তখন ইভকে জানিয়ে দেয় যে সে যেন চলে আসার প্রিপারেশন নিতে থাকে। আর দুনা বলে যে তোমার ওজন অনেক বেড়ে গেছে ইভ, তোমাকে কিন্তু ওজন কমাতে হবে স্পেস ট্রাভেল করার আগে। ইভ সেটি নোটিস করে। পর পৃথিবীতে ডক্টর রিয়নের বিচারের দিন দেখানো হয়, কোর্টে সবাই উপস্থিত আর সেখানে রিয়নের মা, আত্মীয় স্বজন সবাই আছে। আর জাজ তখন জাজমেন্ট পড়তে থাকে, জানায় যে এটি আসলে মেডিকেলি অফেন্স হয়েছে, সুতরাং তার ডক্টর হিসেবে যে লাইসেন্স ছিল সেটি সাসপেন্ড করে নেওয়া হয়। আর এরপরও তাকে 2 বছর জেল দেওয়া হয় এবং $140 মিলিয়ন জরিমানা করা হয়। তবে জেলটি পোস্টপোন করে রাখা হয় 4 বছর। 4 বছর পরে তাকে 2 বছরের জন্য জেলে যেতে হবে। এই রিয়নের জেলের নিউজের সাথে সাথে টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে এমজে গ্রুপের চেয়ারম্যান তাদের এনগেজমেন্ট ভঙ্গ করে দিয়েছে ডক্টর রিয়নের সাথে। আর এই খবর প্রচার হতে থাকলে সেটি শোনে। আর গোয়েন তখন তার বাবাকে বলে যে তার বাবা এই কাজটি মোটেও ঠিক করলো না রিয়নের সাথে, পুরা বিপদটি রিয়নের মাথায় নিল, সে তার ক্যারিয়ার ধ্বংস করে ফেললো শুধুমাত্র তার বাবার কারণে আর এই গ্রুপের কারণে, অর্থাৎ তার বংশে একজন নাতি এনে দেওয়ার জন্য। কিন্তু চেয়ারম্যান বিষয়টিকে অস্বীকার করে বলে আমি জেনে গেছি যে তোমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে আর সে তো তোমাকে চিট করেছে, সে স্পেসে গিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক করেছে। গোয়েন চুপ করে যায়। এরপরে রিয়নকে দেখানো হয় সে একটি বারে গিয়ে সেইখানে ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে। আর সেই সময় তার কাছে চলে আসে ক্যাংসু। ক্যাংসু এসে তাকে প্রথমেই বলে যে তুমি এভাবে ক্যারিয়ার নষ্ট করো না, আমেরিকাতে চলে যাও। তুমি নিশ্চয়ই জানো ইভকে ফায়ার করা হয়েছে, সুতরাং এই ট্রিপই ইভির লাস্ট ট্রিপ মহাকাশে। এরপর ফেরত এসে সে আমেরিকাতেই চলে যাবে কারণ সেখানকার সিটিজেন, সুতরাং তুমিও আমেরিকাতে গিয়ে পড়াশোনা শুরু করে দিতে পারো। তুমি কি ইভের কথা একবারও ভাববে না? এভাবে নিজেকে শেষ করে দিবে? বারবার ইভের কথা শোনার কারণে সে আর নিজের মেজাজ ঠিক রাখতে পারে না, আক্রমণ করে ফেলে ক্যাংসুকে। সেখানে দুজনের মধ্যে কিছুক্ষণ হাতাহাতি হয়, ক্যাংসু বোঝানোর পরও সে বোঝে না। তখন সে সেখান থেকে চলে যায়। ক্যাংসু বলে বিলটা না দিয়ে গেলে রিয়ন তার মায়েদের সঙ্গে রেস্টুরেন্টে কাজ শুরু করে। পড়াশোনা তো দূরের কথা, সে খাবার দাবার এগুলোই আনতে থাকলে তার মায়েরা তার উপর রাগ করতে থাকে এবং তাকে রেস্টুরেন্ট থেকে চলে যেতে বলে। মায়েরা অনেক জোরাজুরি করলেও সে কারো কথাই শোনে না, জোর করে রেস্টুরেন্টেরই কাজগুলো করতে থাকে।
আর এরপর আমাদের স্পেস স্টেশনের টয়লেটে দেখানো হয়। সেখানে ইভ প্রেগনেন্সি টেস্টের একটি কিট দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে পজিটিভ পায়, আর সাথে সাথে তোর মাথা খারাপ হয়ে যায়। এরপর কাউকে না জানিয়ে চুপ করে সে আল্ট্রাসাউন্ড মেশিনটি নিয়ে নিজের পেটে আল্ট্রাসাউন্ড করে বোঝার চেষ্টা করে যে সত্যি সে প্রেগনেন্ট কিনা। এরপর সেখানে ছোট একটি বাচ্চার মতো সে একটি ছবি দেখতে পায়, সেটি হাত পা নাড়াচ্ছে। সিন কাট করে দোনাকে দেখানো হয় ডক্টর মাকে বলছে যে তুমি কতটুকু প্রিপেয়ার, কিন্তু মার মন খুব খারাপ। সে বলে আমি মোটেও প্রিপেয়ার না, আমি স্পেসে যেতে চাই না, আমি বাচ্চা নিতে চাই। তখন দোনা বলে মনে হয় এটি প্রবলেম নয়, স্পেসেও তুমি নিতে পারো। সে বলে কিভাবে, স্পেসে অনেক ডেঞ্জারাস, বাচ্চা পেটে আসলেও সেখানে আর আমি ব্যাক করতে পারবো না, সেখানে বাচ্চা হওয়ানো অনেক টাফ, মৃত্যু হয়ে যেতে পারে আমার। এরপর ডক্টর জিওনকে দেখানো হয় সে একটি ডেলিভারি করে যখন বের হচ্ছিল নার্সদের সঙ্গে, তখন তার মোবাইলে একটি মেসেজ আসে। মোবাইল খুলে দেখে ইভ তাকে একটি ভিডিও মেসেজ পাঠিয়েছে। সে ভিডিওটি অন করে দেখে যে জরায়ুর মধ্যে একটি বাচ্চার ছবি। এরপরে তাকে ইভ কল দিয়ে দেয়। তারপর সে ইভের সাথে কথা বললে ইভ তাকে জানায় যে এটি কি কোনো একটা এমব্রায়ো হিউম্যান। তখন সে বলে হ্যাঁ, এটি তো মনে হচ্ছে 12 উইকের, কিন্তু তেমন স্পষ্ট আসেনি কে এই আলট্রা করেছে। সে যখন বাচ্চার বিভিন্ন কিছু জিজ্ঞেস করছিল তখন লি আর মিনাকে দেখানো হয় তারা আবার স্পেসে রোমান্স করছে আর বলছে কেউ যেন দেখে না নেয়। এরপরে তারা আগাতে থাকে কমান্ডারের দিকে, আর ইভ তখন মোবাইলে কথা বলছিল, খেয়াল করেনি তার পাশে দুজন দাঁড়িয়ে এগুলো শুনছে। ডক্টর বলে যে না, কোনো সমস্যা নেই, বাচ্চার গ্রোথ ঠিক আছে। ইভ এবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আচ্ছা যদি এই বাচ্চার মা 5G গতিতে ট্রাভেল করে তাহলে কি বাচ্চা পেটে ঠিক থাকবে? তখন ডক্টর জীবন বলে যে আসলে বাচ্চা তো মায়ের পেটে ঠিকই থাকবে, কিন্তু সমস্যা হবে মায়ের। মা দেখা যাচ্ছে যদি কোনো কারণে নিঃশ্বাস নিতে না পারে তাহলে তখন বাচ্চার মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাবে না, আর সেই মুহূর্তে বাচ্চাই আসলে পেটে মারা যাবে, কারণ সে সময় মায়ের প্রেশার বেড়ে যেতে পারে, আর যেটি খুবই ভয়ঙ্কর। ডক্টর জিওন আর ইভের সাথে কথা শুনে ফেলে ডক্টর লি আর মিনা, আর বুঝতে পারে ঘটনাটা কি, তারা তো চমকে ওঠে। এরপর সিন কাট করে দেখানো হয় ডক্টর নায়ের সঙ্গে দেখা করতে এসেছে রিয়ন। ডক্টর না জানায় সে আমেরিকাতে পড়াশোনা করতে যাচ্ছে। রিয়ন আবারও ডক্টর নায়ের কাছে সরি বললে ডক্টর না বলে যে তুমি আমার কাছে বেস্ট অফ জিন ডক্টর, কারণ তুমি চেষ্টা করেছো আমার সন্তানকেই পৃথিবীতে আনার জন্য। ইভেন নিজের জীবন বিপন্ন করেও তুমি হাল ছাড়ো নাই, এই পৃথিবী পর্যন্ত তাদেরকে নিয়ে এসেছিলে, বাকিটা আমার ভাগ্য। তুমিও আমার সঙ্গে যেতে পারো, এভাবে ক্যারিয়ারটাকে নষ্ট করো না। এই সময়ের মধ্যে যদি তুমি পড়াশোনাটা করে আসতে পারো তারপরে জেল জরিমানা যেটা হোক দেখে নেওয়া যাবে। কিন্তু তখন রিয়ন জানায় যে তার মনে হয় সে আর কোনো বাচ্চা ডেলিভারি করাতেই পারবে না, তার হাতে সব বাচ্চা মারা যাবে, এবং সে তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। এরপর ইভকে দেখানো হয় সে প্রচুর পড়াশোনা করছে প্রেগনেন্সি এবং বাচ্চা এই রিলেটেড, আর সেই সময় তার কাছে লি এবং মিনা চলে আসে। এসেই তারা চিন্তিত মুখে জিজ্ঞেস করে বাচ্চার বাবা জানে কিনা আর বাচ্চার বাবাকে। ইভ তখন জানায় ডক্টর রিয়ন বাচ্চার বাবা। তখন তারা অবাক হয়ে বলে কবে তোমাদের মধ্যে সম্পর্ক হয়েছে? তখন সে জানায় যে স্পেসেই হয়েছে, যখন সে আর আমি স্পেসে লাইট বন্ধ ক্যামেরা বন্ধ অবস্থায় ছিলাম সেই সময় আমরা মিলিত হয়েছিলাম। তারা শুনে অবাক হয়ে যায় যে স্পেসে এটা কিভাবে সম্ভব, কিন্তু সে বলে হ্যাঁ এটা আসলে খুবই অন্ডার, এটা একটা অন্ডার বেবি। আর বলে এখনও ডক্টর রিয়নকে সে জানায়নি, কারণ রিয়ন তো এখন তার সঙ্গে কথা বলে না, ঘৃণা করে, সুতরাং এই বাচ্চার কথা শুনে সে মেনে নিবে কি বা বলবে এটাই সে ভেবে কাঁদতে থাকে। মিনা বলে এই সপ্তাহে তোমার ফেরত যাওয়ার কথা আছে, এখন তুমি কি করবে? ইভ জানায় যে সে যেভাবে হোক চিপকে বলবে এবং যাওয়া পেছাবে, কারণ তার বাচ্চা না হলে পেটে মারা যেতে পারে। আর তারপরে তারা পরামর্শ দেয় আগে রিয়নকে জানাতে, তাই সে দেরি না করে রিয়নকে কল দিতে থাকে। ওদিকে রিয়ন তো শুয়ে আছে, ফোন বাজছে, ধরছেই না সে। একবার খেয়াল করে দেখে ফোন দিয়েছে ইভ। এরপর সে ঘর থেকে বের হয়ে চলে যায় মোবাইল ফোনটাকে সেখানে ফেলে রেখে, আর ডক্টর জিওনও তখন তাকে ফোন দিতে থাকে। ওই সময় রিয়ন রেস্টুরেন্টে কাজ করছিল, তার মা বলে তাকে ক্যাসেটের সাউন্ডটি বাড়াতে গানের, তখন সে যায় সেখানে গানের সাউন্ড আরও বাড়িয়ে দেয়, অথচ পাশেই তার মোবাইল ফোনটি পড়ে রয়েছে যেখানে জিওন একের পর এক কল দিয়ে যাচ্ছে। এদিকে অপারেশন থিয়েটারে যাওয়ার আগেও জিওন কল দিচ্ছে তার বন্ধু রিয়নকে, কিন্তু রিয়ন সেই কল ধরার নামই করছে না। আইইউ সেন্টার থেকে যোগাযোগ করা হয় স্পেস স্টেশনে। তখন ইভের সঙ্গে সবাই তারা কথা বলতে থাকে এবং ইভকে বলে চিফ যে তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, রেডি হতে থাকো, কারণ তোমাকে ভূপৃষ্ঠে চলে আসতে হবে খুব দ্রুতই। ইভ তখনও তার প্রেগনেন্সির বিষয়টি চিফ বা স্টেশনকে না জানিয়ে মাথা দুলিয়ে শুধু সম্মতি জানায়।
খেতে খেতে মিনা ডক্টর লি তাকে জিজ্ঞেস করে সে কি সিদ্ধান্ত নিয়েছে। তখন সে জানায় যে সে এখান থেকে যেতে চায় না। চিফকে সে জানাবে এবং রিকোয়েস্ট করবে তাকে যেন এখানে থাকার পারমিশন দেয়। কিভাবে সম্ভব, এটাতে তো তোমার প্রাণও চলে যেতে পারে ইভ। আর মিনা আর লি বলে যে তোমার চলে যাওয়াই বেটার হবে, কিন্তু সে জানায় না, আমার মৃত্যু হলেও আমি চাই আমার বাচ্চাটা বেঁচে থাকুক এবং সে এই পৃথিবীর আলো দেখুক। সবাই ঘুমিয়ে গেলে ইভ আবার আল্ট্রাসাউন্ড করতে থাকে যে তার বেবিটি ঠিক আছে কিনা, কিন্তু এবারের আল্ট্রাসাউন্ডে সে যখন হার্টবিটের শব্দ শুনে সেটি এত জোরে হার্টবিটিং হচ্ছিল, সে ভয় পেয়ে যায় যে বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে কিনা। তারপর সকালে দেখি জিওন এসে বসেছিল রিয়নের বাড়ির সামনে। রিয়ন গাড়ি নিয়ে আসতেই সে দৌড়াতে দৌড়াতে বলে, তুমি কেন আমার ফোন করছো না? এদিকে তো কমান্ডার আমাকে ফোন করে অস্থির করে ফেলেছে। আর তখনই কমান্ডারের ফোন আসলে সে লাফ দিয়ে ফোনটি ফেলে দিয়ে গাড়ি থেকে বের হয়ে চলে যায়। আর রিয়নকে বলতে থাকে, তুমি এখনই ফোনটি রিসিভ করো, দেখো সে কি বলছে। আমার তো স্পেস নিয়ে কোনো অভিজ্ঞতা নাই, আমি বাবা তার ফোন রিসিভ করে কি করব। আর ইশারায় তাকে ফোনটি রিসিভ করতে বলে। রিয়ন তো ইভের ছবি দেখে খুবই বিরক্ত হয়, বলে সে আমাকেও বিরক্ত করছে আর আমার পরিচিত সবাইকেও বিরক্ত করছে, সে কি পেয়েছে। এর মধ্যে কল কেটে গেলে দেখে একটি ভিডিও। এরপর ভিডিও অন করে সে হার্টবিটের আওয়াজ শুনতে পায়। এরপর কিছু ছবিও ছিল, ছবিগুলো দেখতে থাকে সে। একের পর এক ছবিগুলো উল্টে বুঝতে পারে যেগুলো মাতৃগর্ভে একটি বাচ্চার ছবি। সে তো অবাক হয়ে যায়, এই জন্য ইভ তার সঙ্গে যোগাযোগ করছে। আর একটু পরে বাচ্চার হার্টবিটের শব্দটি বারবার সে শুনতে থাকে। আর এইখানে এই দৃশ্যের মধ্যেই নাটকটি শেষ করে ফেলা হয়। এপিসোড 16 অর্থাৎ লাস্ট পর্ব শুরুই হয় ইভকে দিয়ে। সে অপেক্ষা করছিল ডক্টরের কলের। আর বাচ্চার হার্টবিট শোনার পর রিয়ং সব অভিমান ভুলে কল দিয়ে ইভকে। রিয়ং এর কল দেখে ইভ অবাক হয়ে কলটি রিসিভ করে, চুপ থাকে। ওই দিক থেকে রিয়ংই বলে যে বাচ্চার হার্টবিট একবারে ঠিক আছে, ফিয়েটাসের হার্টবিট একটু জোরেই হয়। শুনে আশ্বস্ত হয় ইভ। আর সে ইভকে আরও বলে, ইভ আমি আসছি তোমার আর বাচ্চার কাছে। এই কথা শোনার পরে ইভ অনেক খুশি হয়। রিয়ং কল রেখে দেওয়ার পরে সেখানে ডক্টর আসে, বলে তুমি কি তার কাছে শুয়েছ নাকি? এসব কি শুনছি। তখন রিয়ন বলে হ্যাঁ, এবং সেটা স্পেসেই। খুবই অবাক হয়ে যায় ডক্টর জিয়ন, বলে 2 বছরের জেল, স্পেসে ওয়াইফ প্রেগনেন্ট, এখন তুমি কি করবে? রিয়ন আর ভাবতে পারে না। ওদিকে স্পেস স্টেশনে মুখোমুখি হয় চিফের। দুজনকে পাশে দাঁড়িয়ে নিয়ে সে চিফকে জানায় যে সে প্রেগনেন্ট, এই মুহূর্তে তার ট্রাভেল করা ঠিক হবে না। এ কথা শুনে তো চিফ খুবই অবাক হয়ে যায়, বলে কে বাচ্চার বাবা? তখন সে বলে ডক্টর রিয়ন। এতে মনে হয় চিফ আশ্বস্ত হয় যে গঙ্গার বাচ্চা না। গঙ্গা তো শুনে খুবই অবাক হয়। আর সে জানায় যে এইখানে যখন লাইট আলো চলে গিয়েছিল, ক্যামেরা ছিল না, তখন তারা স্পেসে মিলিত হয়েছিল, পৃথিবীতে তাদের কোনো মিলন হয়নি। এতে ফুল IOU টিম অবাক হয়ে যায় আর তাকে সাপোর্ট করে পাশের দুজনও। এখন চিফের সিদ্ধান্ত যে সে কি করবে। চিফ জানায় যে হাই লেভেলে কথা বলতে হবে। ঠিক সেই সময়ে ইভের পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং ব্লিডিং শুরু হয়ে যায়। এতে করে IOU সেন্টার অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তখন দুনা দৌড়াতে দৌড়াতে এসে বলে, আসলে চিফ আমি সার্জন হলেও এই ব্যাপারে কিছুই করতে পারবো না, অবজিনের হেল্প নিতে হবে। অর্থাৎ তাকে একমাত্র প্রোটেক্ট করতে পারে তার হাজব্যান্ড ডক্টর রিয়ন। রিয়নের হেল্প ছাড়া এটি আমরা করতে পারবো না। এদিকে আলট্রা করে দেখা যায় বাচ্চা তখনও পেটে ঠিক ছিল, কিন্তু ব্লিডিং বন্ধ না করা গেলে তার মিসক্যারেজ হবে, সেও মারা যেতে পারে। চিফ তখন আর ভাবতে পারে না সে এই সময় কী করবে, কারণ রিয়ন একজন অপরাধী, তাকে স্পেসে পাঠিয়ে দেওয়া অনেক রিস্কি। আর এটি মানবে কিনা সিনিয়র লেভেল সে ভাবতে থাকে। আর তখনই IOU সেন্টারে দৌড়াতে দৌড়াতে চলে আসে রিয়ন। সে সব অভিমান ভুলে এখন IOU সেন্টারের সঙ্গে কথা বলে তাকে স্পেসে পাঠানোর রিকোয়েস্ট করবে। তার কাছেও আলট্রা রিপোর্ট চলে আসে যে ব্লিডিং হচ্ছে। দুনা চিফকে বলে আমরা দেরি করলে হয়তো বা ইভ সেখানেই মারা যাবে, সাথে বাচ্চাটিও। তখন তাড়াহুড়ো করে তারা দৌড়ায় যেতে থাকে না। আর ডক্টর লি রিপোর্ট করতে থাকে ব্লিডিং এখনো বন্ধ হয়নি, আমরা কি করতে পারি, কারণ আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই। সেইখান থেকে দুনা জানায় সেও কোনো হেল্প করতে পারবে না। এই সময় সেখানে উপস্থিত হয় ডক্টর রিয়ন। এসে তাদের সঙ্গে কথা বলতে থাকে। ডক্টর রিয়নের ডিরেকশন অনুযায়ী লি এবং মিনা কিছু কাজ করলেও ব্লিডিং বন্ধ হয় না। ওদিকে ইভের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কথা শোনার পরে রিয়ন বলে যে তার এখনই একটা অপারেশন করতে হবে, না হলে এটি বন্ধ হবে না। এতে চিফ চিন্তায় পড়ে যায়, কারণ স্পেসে অপারেশন করার অভিজ্ঞতা কারোই নাই এবং সেটি খুবই জটিল। শুধুমাত্র রিয়নই এর আগে ইঁদুরের অপারেশন করেছে। ইভকে বাঁচানোর জন্য তার সব কলিগরাই প্রায় চিফকে একেবারে অনুরোধ করতে থাকে রিয়নের ব্যাপারে সুপারিশ করার জন্য, কারণ ওদিকে ইভের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রিয়নের ব্যাপারে তখনও চিফ ডিসিশন নিতে পারে না। এই সময় রিয়ন চুপ করে না থেকে একেবারে পা ধরে ফেলে তখন চিফের। তার পা ধরার দৃশ্য দেখে সবার খুবই মন খারাপ হয়, কিন্তু রিয়নের তো আর কিছুই করার নাই। ইভকে বাঁচানোর এটিই লাস্ট চেষ্টা।
ইভের মন নরম হলে একটু পর আমরা দেখি দোঙা চিফের গেটে দাঁড়িয়ে শুনে চিফ কথা বলছে হায়ার অথরিটির সঙ্গে। হায়ার অথরিটিকে কনভিন্স করার চেষ্টা করছে রিয়নকে কেন পাঠানো দরকার। তখন হায়ার অথরিটি ইভের কথা চিন্তা করে রাজি হয়, তবে তারা কন্ডিশন দিয়ে দেয় যে মোটামুটি যখন ইভের অবস্থা ভালো হবে তখন ইভকে নিয়ে সাথে সাথে ব্যাক করতে হবে ট্যুরিস্টকে। রাজি হয় চিফ সেই কথায়। ওদিকে রিয়ন রেডি হয় এবং ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে তার মায়েদের কাছে চলে আসে এবং মায়েদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, আমি অনেক দিনের জন্য বাইরে যাচ্ছি, জানি না কবে ফিরবো, তবে তাড়াতাড়ি ফেরার ইচ্ছা আছে, তোমাদেরকে আমি আপডেট রাখবো। আর মায়েদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে যে তাকে তারা বড় করেছে আর মায়ের অভাব বুঝতে দেয়নি এবং তার যত ফান্ড আছে সেই ফান্ড টাকা পয়সাগুলোও সে তাদের কাছে হস্তান্তর করে বলে, তোমাদের যখন লাগবে তোমরা খরচ করো, এই ধরো চিকিৎসা পারপাজে যদি লাগে। মায়েরা তো বুঝতে পারে না কেন তার ওয়েডিং ফান্ড তাদেরকে দিয়ে যাচ্ছে, কিন্তু সে কোনো কিছুই বলে না, শুধু মায়েদের কাছে জানায় সে দ্রুত ফিরে আসবে। এরপর দেখানো হয় রিয়ন স্পেসশিপে বসে আছে আর আইইউ সেন্টার সেটা মনিটর করছে। এরপর স্পেসশিপে বসে সে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চালু করো বললে তখন হায়ার অথরিটি এমন রেগে যায়, বলে তুমি তো জেলের একজন আসামি, তোমাকে আমরা কখনো পাঠাবো না, শুধু ইভের জন্য পাঠাচ্ছি বলে এমন চিৎকার করতে থাকে। তখন আশেপাশে সবাই তার দিকে অবাক হয়ে যায়। পরে সে চিৎকার বন্ধ করে বকাঝকা বন্ধ করে বুঝতে পারে তার এটা করা ঠিক হয়নি। এরপর স্পেসশিপ চলার অনুমতি দেয়। তারপর আমরা দেখি স্পেসে শুয়ে রাখা হয়েছে বেডে ইভকে। ইভের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে আর তখন স্পেসশিপটিও তাদের স্টেশনে এসে আটকাচ্ছে। এরপর সকল এক্সামিনিং ক্লিনিং শেষে প্রবেশ করে রিয়ন একেবারে সেই রুমে যেখানে ইভকে রাখা হয়েছে। তারপরে ইভের কন্ডিশন দেখে সে ইভকে আশ্বস্ত করে যে খুব বেশি নয়, অল্প একটা স্টিচ লাগবে মাত্র, তারপরে তুমি সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না, রিল্যাক্স থাকো। ডক্টর রিয়ন বলে, এবার আমি অ্যানেস্থেসিয়া এনেছি, কোনো সমস্যা নেই স্টিচিংয়ে। রিয়ন আর তাদের কার্যাবলী আইইউ সেন্টার মনিটর করছিল তখনও এবং ভালো ভালো সব কিছু শেষ হয়ে গেলে দুনা সব কিছু এক্সপ্লেন করে চিফ আর পুরা টিমকে। সবাই নিশ্চিন্ত হয় যে এখন ঠিক হয়ে গেছে ইভ। আর কিছুক্ষণ পরে ইভকে দেখানো হয় সে সুস্থ মোটামুটি এবং ভেসে ভেসে রিয়ন যেখানে ঘুমিয়ে আছে সেই স্লিপিং ব্যাগের কাছে গিয়ে রিয়নকে জড়িয়ে ধরে আর রিয়নের তখন ঘুম ভেঙে যায়। এখন সে কেমন ফিল করছে জানতে চাইলে ইভ জানায় সে খুব ভালো ফিল করছে, কারণ এতদিন তারা দুইজন ছিল, সে আর বিয়ল, আর এখন তো এসেছে রিয়ন। রিয়ন অবাক হয়ে বলে বিয়লকে, সে বলে বেবির নাম। বিয়ল মানে হচ্ছে স্টার। তুমি কি পছন্দ করনি? সে জানায় আমি শিওর না, ভাবতে হবে। কে বুকে নিয়ে সেই সময় রিয়নের মনে পড়ে আসার আগে চিপ তাকে বলেছিল যে সে অ্যাস্ট্রোনট নয়, সুতরাং সেখানকার তার কোনো অভিজ্ঞতা নেই। সে হয়তোবা পৃথিবীতে সে হাঁটতে পারবে না, চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে, বোন লস হয়ে যাবে, সুতরাং যত দ্রুত পারে তাকে চলে আসতে হবে, যত বেশি দিন সে সেখানে থাকবে তার তত ক্ষতি। এবং সেম কথা গোগাও বলেছিল। এটা সে ভাবে আর মনে মনে বলে যে সে সুস্থ হয়ে গেছে, সুতরাং ফিরতে হবে। সকালে ইভ যখন পানি কালেক্ট করছিল সেখানে চলে আসে রিয়নও, আর সে রিয়নকে বলে সে খুবই গরম বোধ করছে, রিয়নের গরম ফিল হচ্ছে কিনা, কিন্তু রিয়ন বলে না, তার তেমন গরম লাগছে না, আর বলে এটা প্রেগনেন্সির সময় ন্যাচারাল, তুমি গরম বোধ করবে। এরপর সে ইভকে বলে, ইভ আমাদের জন্য স্পেসশিপ রেডি, চলো আমরা কালকেই রওনা দিয়ে দিই। তখন তো ইভ খুবই অবাক, বলে তুমি এগুলো কি বলছো? তখন সে সব কিছু খুলে বলে যে আসলে কি জন্য তাকে পাঠিয়েছে চিফ, তাকে নিয়ে যাওয়ার জন্যই, কিন্তু সে কিছুতেই রাজি হয় না, চলে যায় সেখান থেকে তার কথা না বলে। তারপর উল্টো ফিরে বলে যে তুমি এটা কিভাবে বলতে পারলে, তুমি তো জানো 5G গতিতে যদি আমি এখন ট্রাভেল করি তাহলে আমার বাচ্চা আমার পেটেই মারা যেতে পারে, তারপরে এটা কেন বললে? তখন সে বলে কিন্তু আমি এখন তোমার কথা বেশি ভাববো, এখানে যদি থাকি আর তোমার যদি সিজারের প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব? নর্মাল ডেলিভারিতেও কমপ্লেক্সিটি হতে পারে, তোমার পেলভিকের বোন যদি ক্ষয় হয় আর সেখানে যদি তুমি পুশ করো সেটা যদি ভেঙে যায় তোমাকে আর বাঁচানো যাবে না। কিন্তু ইভ কিছুতেই রাজি হয় না, সে বলে আমি এই অবস্থায় ট্রাভেল করব না, আমি আমার সন্তানকে জীবিত দেখতে চাই। এরপর রিয়ন তার হাত ধরে ফেলে, বলে আমার কথা মানো প্লিজ, আমি তো আছি তোমার সাথে, ট্রাভেলের সময় আমিও থাকবো, কোনো কিছু হবে না, তুমি ঠিক ফিল করবে। ইভ উল্টো বলে, কেন সিজারের কথা বলছো? আমার তো নর্মালেও বেবি হতে পারে, আর নর্মালে হলে তো আমি একটা জীবিত বেবি পাবো, কিন্তু আমার তো কোনো ভরসা নেই, যদি ট্রাভেল করি তাহলে আমার সাথে কি হতে পারে? তখন সে ভরসা দিতে থাকে যে তোমার কিছুই হবে না ইভ। এরপর আমরা শুনি দঙা এসে চিফকে বলে ভালো খবর আছে, রাজি হয়েছে ইভ রওনা দেওয়ার জন্য, এবং আমাদের দেখানো হয় যে ইভ শান্তি আর রওনা দিয়েছে রিয়ং পৃথিবীতে আসার জন্য। তাদেরকে বসানো হয়েছে স্পেসশিপে, সব কিছু রেডি। আর ওইদিকে রিয়নের 3 মাকে দেখানো হয় তার বাসায় প্রবেশ করে বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগে যায়, যে ছেলে ফেরত আসছে তাদেরকে জানিয়েছে। রিয়ন শান্তি রেডি ইভকে নিয়ে চলে আসার জন্য, তারা তাদের ক্যাবটা পরে নেয় এবং যানের সব কিছু ত্রুটি দেখে নেওয়া হয়। এরপরে যানটি স্টেশন থেকে ছুটে। ইভ তখন বাইরের দিকে তাকিয়ে দেখছিল
আর হঠাৎ করে তার খারাপ লাগতে থাকে, সে নিঃশ্বাস নিতে পারে না। হাত ধরে ফেলে শান্তি আর রিয়নের, তারাও তাকে আশ্বস্ত করতে থাকে কোনো কিছুই হবে না। এদিকে হঠাৎ করে মনিটরে দেখতে পায় ইভের প্রেশার বেড়ে যাচ্ছে। জুনা তখন রিপোর্ট করে চিফকে এবং ইভকে শান্ত থাকতে বলা হয়, কিন্তু ইভ যেন কিছুতেই শান্ত থাকতে পারছে না, সে যেন নিঃশ্বাসই নিতে পারছে না। ওদিকে তার মা ঘর পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে ওই চিঠির খামটি পেয়ে যায়, যেই চিঠির খামটি চাইল্ড কেয়ার সেন্টার থেকে এসেছিল তাকে কুড়িয়ে পাওয়া নিয়ে। সে তখন আস্তে করে সেই খামটি খুলে দেখে চাইল্ড কেয়ার সেন্টার থেকে একটি চিঠি, আর ওই চিঠিতে সব কিছু লেখা আছে ইভের হারিয়ে যাওয়া ক্রিসমাস ডেতে কোন সালে কত তারিখে কোন ট্যাক্সিতে। আর সেটি দেখে সে বুঝতে পারে ইভি তার মেয়ে। ওইদিকে ইভ কাঁদতে থাকে, সে মোটেও নিঃশ্বাস নিতে পারছে না। আর এইদিকে তার মা কাঁদতে থাকে। দুই দিকে দুই মায়ের কান্না দেখানো হয় একই সঙ্গে। তার মা ইভ ইভ বলে চিৎকার করলে তার বোনেরা অবাক হয়ে যায় কি হয়েছে। সে তখন আর্তনাদ করতে করতে বলে ইভই তার মেয়ে, তার হারিয়ে যাওয়া মেয়ে ইভ। আর ওইদিকে ইভ তার পেটের বাচ্চার জন্য সেখানে কাঁদতে থাকে এখন তার কি হবে, কারণ সে আর নিঃশ্বাসই নিতে পারছে না। আইওইউ সেন্টার থেকে শান্তিকে বলা হয় তাড়াতাড়ি ইভের ক্যাপটিকে খুলে ফেলতে। শান্তি তাড়াতাড়ি ইভের ক্যাপ খুলে ইভকে চেক করতে থাকে, কিন্তু ইভ আর চোখেও দেখতে পারছে না, আঙ্গুল কয়টা সেটাও বলতে পারছে না। শান্তি তাড়াতাড়ি ইমার্জেন্সি ডিক্লেয়ার করলে তখন চিফ বলে এখনই তোমরা যাত্রা বন্ধ করো এবং স্পেসশিপকে স্পেস স্টেশনের সাথে সংযুক্ত করো। তখন সাথে সাথে তারা স্টেশনের সাথে সংযুক্ত করে। ওদিকে ক্যাংসুকে দেখানো হয় সে যখন হোটেল রুম ত্যাগ করে চলে যাচ্ছিল তার ব্যাগ নিয়ে, সেই সময় গোয়েনও যাচ্ছিল তার সেক্রেটারি আর ব্যাগ নিয়ে। দুজন পথ ক্রস করলে হঠাৎ করে গোয়েনকে উদ্দেশ্য করে বলে যে রিয়ন তো চলে গেছে এবং সে আর ব্যাগ করছে না যতদিন না ইভের বাচ্চা হয়েছে, এখনো সময় আছে, আমার প্রস্তাবটি ভেবে দেখতে পারো। গোয়েন উল্টো হয়ে তার দিকে একটু জবাব দিবে কি, সেই তখন বলতে থাকে আমরা দুজনও তো ভাবতে পারি নতুন আর একটা বাচ্চা নেওয়ার কথা, তুমি কি বলো। গোয়েন কোনো জবাব দেয় না। এরপর আমাদের দেখানো হয় রিয়নের 3 মাই জিওনের কাছে গিয়েছে শোনার জন্য যে আসলে স্পেসে বাচ্চা প্রসব করার কোনো জটিলতা আছে কিনা। রিয়ন তাদেরকে আশ্বস্ত করে যে রিয়ন অলরেডি সেখানে সাকসেসফুলি অপারেশন করেছে, চিন্তা না করতে, আর রিয়ন অনেক দক্ষ, ইভ ঠিক মতোই ফিরে আসবে। ইভের মা কাঁদতে থাকে, বলে যে আমি আমার মেয়েটাকে মেয়ে হিসেবে একবারও জড়িয়ে ধরতে পারলাম না। এরপর স্পেসে দেখানো হয় জাস্ট 1 সপ্তাহ আগে ইভের ডেলিভারির। সে তখন সেখানে ইঁদুর দেখছিল। এরপর ভেসে ভেসে টিমের অন্যান্য মেম্বারদের দেখতে গিয়ে সে দেখে যে রিয়ন সহ বাকি 2 জন মিলে, অর্থাৎ 3 জন মিলেই চেষ্টা করছে কিভাবে তার ডেলিভারি করাবে। আর এদিকে আইওইউ সেন্টার যত গবেষণাপত্র আছে সব কিছু ঘেটে ঘুটে রিসার্চ করছে এই ডেলিভারিতে তারা এখান থেকে কিভাবে সাপোর্ট দিতে পারে ডক্টর রিয়নকে। এরপর তারা ডক্টর রিয়নের সঙ্গে সংযুক্ত হয় এবং জানতে চায় যে কী অবস্থা ইভের। ডক্টর রিয়ন সব কিছু আপডেট জানায়, তবে তারা নিষেধ করে ডক্টর রিয়নকে বেশি পুশ করতে ইভকে। দুনা জানায় যে হিউম্যান যে বোন রয়েছে সেটি আস্তে আস্তে নরম হয়ে যায় স্পেসে থাকলে, আর সে যদি অনেক পুশ করে তাহলে হয়তোবা যে কোনো হাড় ভেঙে যেতে পারে, এতে তার জীবন থ্রেটেনিং হতে পারে। এরপরে দেখানো হয় ইভকে, সে এক্সারসাইজ করছিল, হঠাৎ করে তার পেটে পেন অনুভব হলে সে তখন অ্যালার্ম বাজিয়ে দেয়। আর অ্যালার্মের শব্দে সবাই তো দৌড়াতে দৌড়াতে চিফ চলে আসে এবং বলে 1 সপ্তাহ পরের ডেলিভারি ডেট ছিল, এখনই কেন। চিফ ওদিকে রেডি আর এদিকে ইভকে প্রসব করানোর জন্য পুরো টিম রেডি। পুরো ঘটনাটি তারা রেকর্ড রাখছে, কারণ এটি কোরিয়ার ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা যে কোনো ম্যামালের প্রথম সেখানে বেবি হচ্ছে। মনিটরে সবকিছুই নর্মাল দেখানোর কারণে রিয়ন বলতে থাকে যে সবকিছু নর্মাল, ইভ তুমি পারবে, কোনো ভয় নেই। এরপর ইভকে পুশ করতে বলে, আর ইভ তখন পুশ করতে থাকে আর কাঁদতে থাকে, আর সেই সময় ভাবতে থাকে তাদের বিয়ে এবং সেই বাচ্চা লালন পালন করার অনেক সুখের স্মৃতি। এই বাচ্চা কাঁদলে ঘুম থেকে সে উঠতেই চায় না, রিয়নকে পা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। আর রিয়ন বাচ্চাটাকে পিঠে নিয়ে দোলাতে থাকে, আর দেখানো হয় বাচ্চাটা দাঁড়াতে পারছে আর বাবা মার সঙ্গে বাচ্চাটা খেলছে। এরকম সুখের স্মৃতি মনে করতে থাকে ইভ, কিন্তু তখনও আসলে ইভ ছিল সেই ডেলিভারি রুমে আর পুশ করছিল বাচ্চা হওয়ানোর জন্য। অবশেষে বাচ্চাটি হয়ে যায়। রিয়ন বলে কংগ্রেচুলেশন ইভ, তুমি মা হয়েছ, আর বাচ্চাটাকে উঁচু করে তুলে ধরে। সবাই খুবই খুশি হয় টিমের বাচ্চাটাকে দেখে। ইভ হাসতে থাকে বাচ্চাকে দেখে। রিয়নও। বাচ্চা হয়ে যাওয়ার পরে আইওইউ স্টেশন থেকে তারা ক্যামেরা অফ করে দেয়, সবাই খুশিতে চিল্লাইতে থাকে। ইভ আর রিয়নকে কংগ্রেচুলেট করতে থাকে চিৎকার করে করে। চিফ সহ দুনা, ডক্টর মা সবাই নাচতে থাকে সেখানে। লেবার রুমে 3 সহকারী খুবই খুশি। মিনা তো কংগ্রেচুলেট করলে তখন ইভ জানায় তোমাদের 3 জনকে অনেক ধন্যবাদ এভাবে হেল্প করার জন্য রিয়নকে, আর রিয়ন তাদেরকে ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই লেবার রুম থেকে চলে গেলে রিয়নও তখন বেবিটাকে কোলে নিয়ে শোয়ায়ে দেয় একটি কটের ভেতরে।
আর সেই সময় ব্যথা অনুভব করে তলপেটে ইভ, আর তলপেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করে তার হাড়গুলো ঠিক আছে কিনা। বারবার হাত দেয় কিন্তু আসলে এত ব্যথা সে বলতেও পারে না রিয়নকে। বাচ্চাটার দিকে হাত দিয়ে বাচ্চাটাকে আদর করতে থাকে। রিয়ন তখন তার কাছে এসে তার হাত ধরে বসে বলে, তুমি একটু রেস্ট নাও, অনেক ধকল গেছে তোমার উপরে। আর কোথাও কোনো প্রবলেম বা ব্যথা আছে কিনা জিজ্ঞেস করলে রিয়নকে সে কিছুই জানায় না যে তার তলপেটে প্রচণ্ড ব্যথা করছে। হাত বাড়িয়ে দিয়ে রিয়নের হাতটি ধরে বলে তার এটি সেলিব্রেট করতে ইচ্ছে করছে, তার অ্যালকোহল খেতে ইচ্ছে করছে খুব। রিয়ন অ্যালকোহল নিতে গেলে আবারও সেই তলপেটের ওই জায়গায় হাত দিয়ে বুঝতে পারে যে তার হাড় ভেঙে গেছে। আর সে তখন কাঁদতে থাকে, কারণ পেলভিসের হাড় ভেঙে গেলে কেউ তাকে বাঁচাতে পারবে না, এটা তাকে বলেছিল দুনা। কান্নার পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে ততক্ষণে অ্যালকোহল নিয়ে চলে এসেছে রিয়ন। এরপরে বইটি খুলে তাকে দেখাতে শুরু করে অ্যালকোহল। এক ফোঁটা দিতে যায়ও বলে, না, তুমি একেবারে সুস্থ হয়ে নাও, তারপরেই তুমি এটি খাবে। তখন রিয়ন আরও বলে, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো, কিন্তু তাকে জানায় ইভ যে তার ঘুম আসছে না। সে যদি ঘুমিয়ে যায় মিস করবে রিয়নকে আর মেয়ে বিয়লকে। তোমার ঘুমানো খুব জরুরি, এই কথা বলতে থাকে রিয়ন। সে তখন রিয়নের হাতটি শক্ত করে ধরে রাখে আর আস্তে আস্তে করে চোখ বন্ধ করে হাসতে হাসতে, এবং এরপর সে আস্তে আস্তে ঘুমিয়ে যায়, হাতটি ভাসতে থাকে সেখানেই। এরপর এখানে সিন কাট করে ফেলা হয় এবং 1 বছর পরের সিন দেখানো হয় একটি সংবাদ সম্মেলনে। সেখানে ক্যাংসু সংবাদ সম্মেলন করছে স্পেস ফার্টিলিটি ক্লিনিক নিয়ে, এবং এমজে গ্রুপ এবং তার গ্রুপ মিলে যে কোম্পানিটা লঞ্চ করতে যাচ্ছে স্পেসে, সেটা সে ঘোষণা করে। এবং সেখানে স্পেস আইওইউ এর লোকজনেরাও উপস্থিত ছিল। তারপর তাকে বিয়লকে নিয়ে জিজ্ঞেস করা হলে সে তখন নোটিস করে চিফের দিকে। এরপর সাংবাদিকেরা চিফকে জিজ্ঞেস করলে চিফ বলে যে সেই বাচ্চাটি এখন সেখানে 1 বছর ধরে আছে, কিন্তু তার বাবা 1 বছর 7 মাস ধরে আছে। দেখতে হবে তাদের শারীরিক কোনো পরিবর্তন হয় কিনা পৃথিবীতে আনার পর। এখন পর্যন্ত তারা ঠিক আছে, তারা বাচ্চাটির জন্মদিন পালন করবে। এরপর ক্যাংসু স্পেস ফার্টিলিটি ক্লিনিকের গুরুত্ব তুলে ধরে এবং বলে যে যারা বাচ্চা কোনো কারণে নিতে পারছে না ডিফিকাল্টি পৃথিবীতে, তারা আর বন্ধ্যাত্বের শিকার হবে না, বাচ্চা তারাও পাবে। এই অবজেক্টেই তারা এটি খুলতে যাচ্ছে। আর সেই সময় সে আবার টার্গেট করে তখন গোয়েয়নকে, এবং সে পাবলিকলি তাকে প্রপোজ করে সেকেন্ড টাইমের মতো, আর বলে তোমার জবাবের জন্য অপেক্ষায় থাকবো। সেই সময় মিস্টার চেয়ারম্যান চই অনেক খুশি হয় এবং তার মেয়েকে ইন্ডিউস করতে থাকে যে তার মেয়ে পজিটিভলি অ্যাগ্রি করতে পারে। কিন্তু গোয়েয়ন এখানে কোনো জবাব দেয় না দেখে সবাই হাসতে থাকে ক্যাংসুর অবস্থা দেখে। চেয়ারম্যান চই ক্যাংসুর এই প্রস্তাব দেওয়া দেখে ইমপ্রেস হয়ে যায়, তাই তো তাকে থাম শো করে। আর গোয়েয়ন পাত্তাই দেয় না ক্যাংসুকে। সংবাদ সম্মেলন শেষে ক্যাংসু আপডেট করতে থাকে রিয়ংকে, আর আমরা দেখি রিয়ংয়ের পিছে বিয়ল উঠতে উঠতে কিছুক্ষণ পরে তার মায়ের ছবির দিকে গিয়ে মায়ের ছবি দেখতে থাকে। আর সেই ছবিগুলোর দিকে দেখা দেখে রিয়ন হাসতে থাকে। আর তারপরে সে রিয়নকে সঙ্গে নিয়ে চলে যায় সেই জানালার কাছে যেখান থেকে পৃথিবী দেখা যায়। আর বিয়লকে দেখাতে থাকে যে দেখো ওই যে সেই নীল গ্রহটি দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে সেই পৃথিবী। পর ইভের বাবার মতোই বলতে থাকে পৃথিবী কত অ্যামেজিং আর কত ইউনিক জিনিস রয়েছে পৃথিবীতে। সব গল্প শোনায় বিয়লকে। এদিকে দেখানো হয় চিফ আর গঙ্গা চলে এসেছে স্পেসে। তারা রিয়নকে বুঝায় যে তোমাকে পৃথিবীতে ফিরতে হবে। এখন পর্যন্ত কোনো অ্যাস্ট্রোনট এক নাগারে এতদিন পর্যন্ত স্পেসে থাকেনি, কারণ এতে শারীরিক অনেক ক্ষতি হতে পারে। তখন সে বলে বিয়ল যখন উপযুক্ত হবে এখান থেকে চলে যাওয়ার জন্য, তখন আমি ওকে নিয়ে যাব। এরপর বিয়লকে দেখানো হয় ভেসে ভেসে সে ডক্টর মায়ের কাছে গিয়েছে, আর ডক্টর মা তাকে কোলে তুলে নিতেই পিছে পিছে চলে এসেছে সেখানে দঙা এসে তার সঙ্গে খেলতে থাকে আর হাসতে থাকে। তখন চিফও চলে আসে, সবাই মিলে তাকে আদর করতে থাকে, আর দঙা নিয়ে তাকে খেলতে থাকলে বাচ্চাটি এত হাসতে থাকে। আর বাচ্চার পৃথিবী হচ্ছে ইঁদুরগুলো দেখা, সেখানে কিছু ফুল গাছ রয়েছে সেগুলো দেখা। আর এই 3টা মানুষ, ডক্টর মা, দঙা, চিফ আর তার বাবা রিয়ং। একটু পরে বাচ্চাটিকে নিয়ে চিফ সেই জানালায় চলে আসে যেই জানালা দিয়ে বাইরের সেই স্পেসটি দেখা যায়, এবং 4জনই সেখানে এসে দাঁড়িয়ে থাকে। আর তারা দেখতে থাকে আসলে রিয়ংকে। রিয়ং তখন জানালা খুলে বেরিয়ে পড়ে বাইরে স্পেসে, এবং সেখানে তার পা দুটোকে আটকিয়ে রেখে তারপরে এর অ্যাশেসগুলো বের করে ছড়িয়ে দিতে থাকে মহাকাশে। ইভের ইচ্ছা ছিল তার অ্যাশেসগুলো যেন মহাকাশে ছড়িয়ে দেওয়া হয়, আর বলতে থাকে মৃত্যুর আগে ইভ কি বলেছিল পৃথিবী নিয়ে আর মহাকাশ নিয়ে, বিয়লকে নিয়ে কি প্ল্যান ছিল। রিয়ন যখন মহাকাশে তার ওয়াইফের অ্যাশটি ছড়িয়ে দিচ্ছিল, তখন এই অ্যাশ ছড়ানোর দৃশ্যটি তাকে ভেতর থেকে দেখাচ্ছিল চিফ এবং অন্যান্যরা। পর রিয়ন যেখানে পাটে আটকিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে তার পা দুটোকে সরিয়ে নেয়, আর তারপর ভাসতে থাকে। আর একটি ফিতার সাথে যেটার সঙ্গে সে আটকানো, সেই ফিতাটি ক্রমে ক্রমে
মায়ের পেটের একটি নারীতে পরিণত হয়, যে নারীর সাথে সন্তানের সংযোগ থাকে। জন্ম, মৃত্যু, বিবাহ এই যেন পৃথিবীর এক রীতি। এটি উপস্থাপন করার মধ্য দিয়ে রাইটার নাটকের ঘটনাটি এখানেই শেষ করে ফেলে এবং 16 পর্বের নাটক হোয়েন দ্য স্টার গসিপ শেষ হয়ে যায়। যদি নাটকটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থেকে নাটকটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।